আজ মধ্য নবমী, আর এই বিশেষ দিনে আমরা এমন একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যা আপনাকে হয়তো নতুন করে ভাবতে শেখাবে। শ্রী মধ্বাচার্যকে আমরা একজন মহান সাধক হিসেবে চিনি, কিন্তু তার এই পরিচয়ের আড়ালে কি এক বৈজ্ঞানিক সত্তাও লুকিয়েছিল, যা কিনা নিজের সময় থেকে বহু শতাব্দ এগিয়ে? আমরা তো শ্রী মধ্বাচার্যকে এভাবেই চিনি, তাই না? একজন যুগান্তকারী আচার্য, ভক্তি আন্দোলনের এক অন্যতম প্রাণপুরুষ এবং দ্বৈত বেদান্তের প্রতিষ্ঠাতা। কিন্তু তার জ্ঞান কি শুধুই আধ্যাত্মিকতার জগতে সীমাবদ্ধ ছিল? আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা। কি হবে যদি দেখা যায় তার দর্শন আধ্যাত্মিকতার পাশাপাশি বিজ্ঞানের জন্য একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিল? চলুন আজ এই অভাবনীয় ধারণাটাই একটু তুলিয়ে দেখা যাক। চলুন তাহলে একটু গভীরে যাওয়া যাক। আমরা কয়েকটা নির্দিষ্ট দাবি খতিয়ে দেখব, যেমন তিনি কি সত্যি পরমাণুর আকার গণনা করেছিলেন? সময়ের আপেক্ষিকতা নিয়ে তার ধারণা কি আইনস্টাইনের তত্ত্বের কাছাকাছি ছিল? আর সবচেয়ে বড় কথা, তিনি কি পর্যবেক্ষণের উপর ভিত্তি করে এক নতুন বৈজ্ঞানিক পদ্ধতির জন্ম দিয়েছিলেন? এই প্রশ্নগুলোর উত্তর পেতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে তার পরিচয়, তারপর তার বাস্তবতার দর্শন, পরমাণু তত্ত্ব, দ্বৈতবাদের কাঠামো, মহাবিশ্ব নিয়ে তার ধারণা, আর সবশেষে তিনি আমাদের জন্য কী রেখে গেছেন সেই আলোচনা। তাহলে চলুন আমাদের অনুসন্ধানের প্রথম ধাপে যাই। শ্রী মধ্বাচার্যের আসল পরিচয়টা কি? তিনি কি শুধুই একজন ঋষি ছিলেন, নাকি তার দর্শনের গভীরে একজন বিজ্ঞানীর মনও লুকিয়েছিল? ত্রয়োদশ শতাব্দীর ভারতে তার জীবনকাল। তিনি যে দর্শনটা প্রতিষ্ঠা করেন তার নামই ছিল তত্ত্ববাদ। এর মানে হল বাস্তবতার দর্শন। তিনি ৩৭টি অসাধারণ গ্রন্থ রচনা করেন, যা সর্বমূল গ্রন্থ নামে পরিচিত। আর এই মধ্যনবমীর বিশেষ দিনেই তিনি ঋষি ব্যাসের সান্নিধ্য লাভের জন্য বদ্রিকাশ্রমের পথে যাত্রা করেন। এই তথ্যগুলো তো তার আধ্যাত্মিক পরিচয়টাই তুলে ধরে। এবার আসা যাক তাঁর দর্শনের সেই মূল ভিত্তিটার দিকে, যা যে কোনো বৈজ্ঞানিক গবেষণার জন্য সবচেয়ে জরুরি। আর সেই ভিত্তিটা হল বাস্তবতা। দেখুন, সেই সময়ে প্রভাবশালী অদ্বৈত বেদান্ত দর্শন বলতো যে আমাদের চারপাশের এই জগৎটা আসলে মায়া, মানে এক ধরনের বিভ্রম। কিন্তু মধ্বাচার্য এসে পুরো ধারণাটাই পাল্টে দিলেন। তিনি বললেন, জগৎ সত্যত্ব, অর্থাৎ এই জগৎটা মিথ্যে বা বিভ্রম নয়, এটা একটা পরম বাস্তবতা। একবার ভাবুন তো, যদি জগৎটাই মিথ্যে হয়, তাহলে প্রকৃতির নিয়ম নিয়ে গবেষণা করা তো অর্থহীন হয়ে যায়। মধ্বাচার্যই সেই দার্শনিক ভিত্তিটা তৈরি করলেন, যা বলে জগৎ বাস্তব, তাই এর নিয়মগুলোও বাস্তব এবং গবেষণার যোগ্য। তিনি জ্ঞানের এক অসাধারণ সংজ্ঞা দিয়েছিলেন। তার মতে প্রমাণ হল সেটাই যা কোনো জিনিসকে ঠিক সে যেমন সেভাবেই আমাদের সামনে তুলে ধরে, কোনো রকম বিকৃতি ছাড়া। এটাই তো হাতে কলমে বিজ্ঞানের মূল কথা। জ্ঞান পাওয়ার জন্য তিনি ৩টে পথের কথা বলেন। প্রত্যক্ষ মানে সরাসরি দেখা বা অনুভব করা, অনুমান মানে যুক্তি দিয়ে বোঝা, আর আগম মানে নির্ভরযোগ্য শাস্ত্র। কিন্তু এরপর তিনি এমন একটা নিয়ম আনলেন যা ছিল বৈপ্লবিক। তিনি বললেন, ভৌত জগৎ নিয়ে যদি কোনো শাস্ত্রের কথার সাথে আমাদের সরাসরি অভিজ্ঞতার অমিল হয়, তাহলে অভিজ্ঞতাকেই সত্যি বলে ধরতে হবে। মানে পর্যবেক্ষণই শেষ কথা। এটাই তো আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির মূল ভিত্তি, তাই না? এবার আমরা এমন একটা জায়গায় আসছি যা শুনলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। মধ্বাচার্যের দর্শনে পদার্থের ক্ষুদ্রতম এককের ধারণা শুধু কথাই সীমাবদ্ধ ছিল না, তিনি সেটার আকার মাপার একটা পদ্ধতিও দিয়েছিলেন। তার দর্শনে এই পরমাণু হল পদার্থের সেই সবচেয়ে ছোট কণা, যাকে আর ভাঙা যায় না, আর এটাই সবকিছুর মূল উপাদান। এই ধারণাটা হয়তো আগেও ছিল, কিন্তু মধ্বাচার্য একে এক বাস্তব রূপ দিলেন। দেখুন, কি অসাধারণ একটা পরিমাপ ব্যবস্থা। তিনি পরমাণুর মতো একটা অদৃশ্য কণা থেকে শুরু করে আঙুলের প্রস্থ পর্যন্ত একটা পুরো স্কেল তৈরি করেছেন। আর প্রতিটা ধাপ আগেরটার থেকে ৮ গুণ বড়। এই গাণিতিক কাঠামোটা দেখলেই বোঝা যায় যে তিনি শুধু দার্শনিক চিন্তাতেই আটকে ছিলেন না, পরিমাণগত পরিমাপের দিকেও তার কতটা নজর ছিল। আর এই স্কেল ব্যবহার করে যখন হিসাবটা করা হয়, তখন একটা পরমাণুর আকার দাঁড়ায় প্রায় 7.2 × 10⁻⁻8 মিটার। ভাবুন তো একবার, ত্রয়োদশ শতাব্দীতে কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়া তিনি পদার্থের এককের আকার নিয়ে এমন একটা ধারণা দিয়েছিলেন।
হ্যাঁ, মানছি। আজকের দিনের হিসাব অনুযায়ী একটা পরমাণুর আকার আরও অনেক ছোট, কিন্তু আসল বিষয়টা তো মানটা নয়, ধারণাটা। সেই যুগে যন্ত্র ছাড়া পদার্থের একটা নির্দিষ্ট, অবিভাজ্য আর পরিমাপযোগ্য এককের কথা ভাবাটাই তো ছিল একটা বিশাল ব্যাপার। কিন্তু মধ্যোপাচার্যের অবদান শুধু পরমাণুতেই থেমে থাকেনি। তার দর্শন আধুনিক পদার্থবিজ্ঞানের কিছু খুব জটিল ধারণার সমাধানের পথও দেখিয়ে দেয়। যেমন ধরুন আলোর দ্বৈত সত্তা, মানে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির কথা। একটা জিনিস কিভাবে একই সাথে দুটো আলাদা ধরনের হতে পারে, এই প্রশ্নটা বিংশ শতাব্দীর বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। মধ্যাচার্যর একটা দার্শনিক সমাধান দিয়েছিলেন শত শত বছর আগেই তার বিশেষ তত্ত্বের মাধ্যমে। সহজ করে বললে, বিশেষ হল কোনো জিনিসের একটা ভেতরের ক্ষমতা, যা তাকে তার আসল সত্তা না বদলে বিভিন্ন রকম বৈশিষ্ট্য দেখাতে সাহায্য করে। এই তত্ত্ব অনুযায়ী ধরুন আলো একটাই জিনিস, কিন্তু বিশেষ নামের এই ক্ষমতার জন্য এটা কখনো তরঙ্গের মতো, আবার কখনো কণার মতো আচরণ করতে পারে, কিন্তু তাতে তার মূল সত্তার কোনো পরিবর্তন হয় না। ভাবুন তো, এটা কোয়ান্টাম মেকানিক্সের দ্বৈতবাদের কি অসাধারণ এক দার্শনিক ব্যাখ্যা। এবার চলুন মহাবিশ্ব আর সময় নিয়ে মধ্বাচার্যের ধারণার দিকে তাকানো যাক। এখানেও কিন্তু চমক অপেক্ষা করছে। তিনি বলেছেন এই মহাবিশ্বে ৬৪টা মাত্রা বা ডাইমেনশন আছে, যদিও আমরা মাত্র ৩টে অনুভব করতে পারি। আর সবচেয়ে আশ্চর্যজনক হল সময়ের ধারণা। তিনি বলেছেন সময় ধ্রুবক নয়, আপেক্ষিক। উচ্চতর জগতের সময় ধীরে চলে, যেমন সত্যলোকের একদিন নাকি পৃথিবীর কয়েকশো কোটি বছরের সমান। এই কথাটা শুনলে কার কথা মনে পড়ে? ঠিকই ধরেছেন, অনেকটা আইনস্টাইনের টাইম ডাইলেশন তত্ত্বের মতো। তাহলে সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? মধ্বাচার্যের আসল উত্তরাধিকারটা কি? তিনি কি শুধুই একজন সাধক ছিলেন, নাকি তার চেয়েও অনেক বেশি কিছু? তার দর্শনের এই নীতিটাই হয়তো সবচেয়ে বড় প্রমাণ। তিনি খুব পরিষ্কারভাবে বলেছেন, ভৌত জগৎ সম্পর্কে জানার জন্য সরাসরি অভিজ্ঞতা বা প্রত্যক্ষ প্রমাণের স্থান সবার ওপরে। যদি কোনো শাস্ত্রের কথা বাস্তব পর্যবেক্ষণের সাথে না মেলে, তাহলে সেই শাস্ত্রের বাণীকে নতুন করে ব্যাখ্যা করতে হবে, কিন্তু পর্যবেক্ষণকে অস্বীকার করা চলবে না। এটাই তো বিজ্ঞানের মূল কথা। তাই এই প্রশ্নটা থেকেই যায়, জগৎকে বাস্তব আর পর্যবেক্ষণকে চূড়ান্ত প্রমাণ হিসেবে প্রতিষ্ঠা করে শ্রী মধ্বাচার্যা কি আধ্যাত্মিকতা আর বিজ্ঞানের মধ্যে একটা অসাধারণ মেলবন্ধন তৈরি করে যাননি? তার কাজ হয়তো আমাদের ইতিহাসকে নতুন করে দেখার একটা সুযোগ করে দেয়।